নির্বাচনের পরে সংসদে সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন ও পরিবর্তনের বিষয় বললেন মির্জা ফখরুল। ভারতে পালিয়ে যাবার সময় ময়মনসিংহ সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত গ্রেফতার। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ-এ মিলাদুন-নবী পালিত হচ্ছে, নবীর শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না। জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকারের থেকে নতুন দল গঠন করা হলে তারা নিরপেক্ষতা হারাবে। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার সবাই চায়, তবে তা টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি। নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন, সংস্কার দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারি যেটা করা দরকার সেই করতে হবে। মৌলিক যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস। প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের সরানোর দাবি জানান তিনি। নতুন দল গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই, কিন্তু জনগণ এটা করে দিবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়া হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া জানান, গতরাতে ধোবাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালক সেলিমকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃত অন্যদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে থানা পুলিশের কাছ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যা মামলায় গ্রেফতার সাবেক 2 মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে দুপুরের দিকে আদালতে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে নিয়ে রিমান্ড চাইবে। গত রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। তিনি মিরপুর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। একই রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত কখনো ক্ষমতায় এলে কাউকে জোর করে পর্দা করাবে না। সকালে রাজধানীর শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে চিকিৎসক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার হাত ধরে যে বিজয় তা এখনো বিপ্লবের পর্যায়ে পৌঁছেনি। তিনি আরও বলেন, জামায়াত সম্পর্কে সমাজে ভুল ধারণা দেওয়া হয়েছে। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা অনুসারেই আগামী রাষ্ট্র বিনির্মাণ হবে। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ক্ষমতায় গেলে প্রধান কাজ হবে দুর্নীতি সমূলে উৎপাটন করা। 47-এর স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি, 71-এর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি। সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি, কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস 12ই রবিউল আউয়াল পালিত হচ্ছে দেশব্যাপী। এ উপলক্ষে রাজধানীতে কয়েকটি ইসলামী সংগঠন জশ্নে জুলুস, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জশ্নে জুলুসে ইসলামী চিন্তাবিদরা বলেন, জুলুম, অত্যাচার ও নির্যাতন চিরতরে বন্ধ করতে নবীর শিক্ষা ও দ্বীনের পথে চলার বিকল্প নেই। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মরুর প্রান্তরে বিশ্ব মানবতার দূত হিসেবে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো বিশ্বে শান্তির সুবাতাস ছড়িয়ে 63 বছর বয়সে একই দিনে পৃথিবী ত্যাগ করেন তিনি। মহান এই তাৎপর্যপূর্ণ দিনটিকে ঈদ মিলাদুন্নবী দিবস হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। দিনটি উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস আয়োজন করে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ আঞ্জুমানে আশেকান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমলাপুর রেল স্টেশন থেকে বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। সারা পৃথিবীতে মানুষ যদি আজকে শান্তি পেতে চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শিক্ষার চেয়ে বড় কোনো শিক্ষা পৃথিবীতে নাই। আল্লাহর নবী সারা দুনিয়াতে আল্লাহর রহমত হিসাবে এসেছেন। মানব জাতি শুধু না, সারা পৃথিবীর মানুষকে তিনি শান্তির দিশা দেখিয়েছেন। সেই শিক্ষা ওই সময় গ্রহণ করেছিল আইয়ামে জাহিলিয়াতের মানুষ, শান্তি পেয়েছে, আজও পাবে সেই আশা রাখি। প্রিয় নবীর ভালোবাসা, তার মর্যাদা, তার সুমহান চরিত্র আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর মানুষকে গ্রহণ করার তৌফিক দান করুন। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও জশ্নে জুলুস র্যালি বের করা হয়। নানা রং ও বর্ণের ব্যানার ফেস্টুন নিয়ে এবং রাসূলের প্রতি সালামের ধ্বনিতে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে। আমাদের উৎসব, নবী না আসলে তো দুনিয়ায় কিছুই আসতো না, সেই জন্য তার জন্য আমরা খুশি বিষয় আনন্দ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ জীবন ব্যবস্থা এবং ওই জীবন ব্যবস্থাকে ধারণ করে আগামীতে যুব সমাজকে, এই বাংলাদেশকে, যুব সমাজকে সুন্দরভাবে সাজাতে হবে। যারা প্রকৃত মুমিন তাদেরই বিভিন্ন জায়গার মাজারাত রয়েছে, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃতভাবে অনুসরণ করেন নাই তাদের মাজারাত নাই। বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণই ঈদ মিলাদুন্নবীর শিক্ষা। সারা বিশ্বে যখন অন্যায়, অবিচার, নির্যাতন এবং জুলুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই এই ধরায় আবির্ভাব ঘটে বিশ্বনবী, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার আবির্ভাবের মধ্য দিয়েই এই বিশ্বে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। তাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে অনুসরণ করে যদি সামনে এগোনো যায়, তবেই সারা বিশ্ব থেকে সকল জুলুম, অত্যাচার, নির্যাতন সমূলে উৎপাটন হবে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভাব গাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সকালে চট্টগ্রাম নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এ শোভাযাত্রা। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ़ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया, हमें अल्लाह ताला की मारिफत दिलाई, अल्लाह ताला की पहचान हुई। নারায়ণগঞ্জে বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদ মিলাদুন্নবী। শহরের শায়েস্তানগর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একাডেমিতে দোয়ার মাধ্যমে শেষ হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ঈদে মিলাদুন্নবী পালনের পক্ষ বিপক্ষের সমর্থকদের মধ্যে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশত। কিশোরগঞ্জের কুলিয়াচরে ঈদে মিলাদুন্নবী পালনের পক্ষ বিপক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মিলন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন। সংঘর্ষ চলাকালে বাসস্ট্যান্ড এলাকায় ১৫ থেকে ২০টি দোকানে ভাঙচুর হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশ্নে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় খতিয়ে দেখতে সাবেক সচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটিকে ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর তাদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বলেন, এরই মধ্যে ২৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে সাচিপিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের কাছে ২৫০০ যে আমাদের দীর্ঘ ১৬ বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন সফলতার দ্বারপ্রান্তে, তখনই আগে রাজশাহীতে হত্যা করা হয় নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাকিব আঞ্জুম সবুজকে। ২০২৪-এর আন্দোলনে রাজশাহীর প্রথম শহীদ সাকিব উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবার প্রস্তুতি নিলেও অংশ নিয়েছিলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে। রাজশাহী থেকে সৌমা সাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ৫ই আগস্ট দুপুর 12:30 গণভবনে শেখ হাসিনার বিদায় ঘণ্টা যখন বাজছে, তখন রাজশাহী নগরীর আলুপট্টি থেকে পঞ্চবটি এলাকায় ছাত্র জনতার মিছিলে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা। জীবন বাঁচাতে ছত্রভঙ্গ শিক্ষার্থীদের কয়েকজন আশ্রয় নিয়েছিল শেখের চক পাচানির মাঠের এক রিকশা চালকের বাড়িতে।
সেখানে ঢুকে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাকিব আঞ্জুম সবুজকে। এই ঘরে আশ্রয় নিয়েছে, ছাত্রছাত্রীকে পার করে দেওয়া হলো, তারপরে ওরা বলল ভাই আমরা যে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। একাধিক গুলির শব্দ, আমি তখন দৌড়ে পালাই। অনেকক্ষণ একটা বাসায় আশ্রয়ে ছিলাম। 1 ঘন্টা পরে বাসায় আসার পরে শুনছি যে বড় ভাই আর আসেনি, গুলি লেগেছে। শাহ মুকদুম কলেজের এখানে লাশ পড়ে আছে। 2টা গুলি খেয়েছিল আর এখানে একটা চাপড় দিয়ে মেরেছিল। আমার সরকারের কাছে একটাই প্রত্যাশা যে জালেমদের জন্য বিচার হয়। সাকিবরা 3 ভাই সেদিন অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে। 2 ছেলে নগরীর শহীদ মিনার রানীনগর এলাকার বাড়িতে ফিরলেও বড় ছেলে সাকিব ঘরে না ফেরায় এখনও স্বাভাবিক হতে পারছে না তার শোকাহত বাবা মা। আমার ছেলে তো খুব ভালো সন্তান ছিল, কোনো অন্যায় কাজে কোনো সাথে জড়িত ছিল না। আমরা চাই যে সব দল মিলে জাতীয় সরকার গঠন করে দেশটা চালাক, তাহলে এই জালেমরা লুটপাট করে বিদেশে পাঠাতে পারবে না। সাকিবের বাবা মার প্রত্যাশা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কখনোই যেন উত্থান না ঘটে কোনো স্বৈরাচারী শক্তির। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এবার দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব নিয়ে ভারতীয় বিশ্লেষণ। দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে নিবিড়ভাবে কাজ করছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। ভারতীয় কূটনীতিক সূত্রগুলো এমন বিশ্লেষণ দিচ্ছেন। তারা বলছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কূটনৈতিক হস্তক্ষেপ রয়েছে ডোনাল্ড লু আর এরিক গারসেট্টির। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ভারত হয়ে বাংলাদেশ সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2021 সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসক হিসেবে দক্ষিণ এশিয়া অঞ্চলের কূটনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নানানভাবে আলোচনা সমালোচনা রয়েছে এই ডোনাল্ড লুর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া সফর করায় তাকে গদিচ্যুত করার পেছনে এই ডোনাল্ড লুর হাত ছিল বলে নিজেই দাবি করেছিলেন ইমরান খান। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আলোচনায় ছিলেন এই ডোনাল্ড লু। এসব নিয়ে দ্য সানডে গার্ডিয়ান এরিক গারসেট্টি হোস্টস রিজিম চেঞ্জ এক্সপার্ট ডোনাল্ড লু শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়, জুলাই মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফর করায় ক্ষিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, যার ফলশ্রুতিতে পশ্চিমাদের তীব্র চাপের মুখে রয়েছে মোদীর সরকার। রিপোর্টে ভারতে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টিকেও চীনের গোয়েন্দা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ভারত থেকে এরিক গারসেট্টিকে দিল্লি 8 সেপ্টেম্বর প্রত্যাহার চেয়ে দাবি তুলেছে বলেও জানিয়েছে তারা। বলেছে, চীনের সাথে গারসেট্টির অবৈধ অর্থ লেনদেনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। Symbolism and the timing of Prime Minister Modi's trip to Moscow. অন্যদিকে ডোনাল্ড লুকে নিয়েও ভারতের অভিযোগ বিস্তর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, ডোনাল্ড লু 1996-97 সাল থেকে ভারতের সাথে মার্কিন অনেক সহায়তা প্রকল্প বাতিলের হোতা ছিলেন। 1997 থেকে 2013 পর্যন্ত ভারতে ডেপুটি মিশন চিফও ছিলেন ডোনাল্ড লু এবং অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। Prime Minister Modi, 2 weeks before he went to Moscow, also saw President Zelensky on the margins of the G7. এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসের পতনেও ডোনাল্ড লুর হাত রয়েছে বলে মনে করছে দিল্লি। এদিকে স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার মার্কিন ঘোষণায় দিল্লি নাখোশ। দিল্লির মতে, হাসিনা সরকার পরিবর্তনের পর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আর পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলাকে গুরুত্ব দেননি ডোনাল্ড লু। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়কে 2 ঘণ্টা ধরে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও ভিসির অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। ছাত্র আন্দোলনের কর্মসূচি গত জুলাই মাস থেকে শুরু হওয়ার পর কার্যত এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
দ্রুত ভিসি নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা। এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম। পরে কেন্দ্রীয় সমন্বয়কদের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সমবেত হয়ে মিছিল নিয়ে শহরের মডার্ন মোড়ে যায়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুডিশিয়াল কু করে অন্তর্বর্তী সরকারকে সরানোর ষড়যন্ত্র থেকে ছাত্র জনতা রক্ষা করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করেই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে সে বিশ্বাস তাদের আছে। সকালে মুন্সিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন, মানুষের আত্মদানের কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 7 পরিবারকে অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার আমির মাওলানা আজম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান সহ জেলার নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। দুপুরে বগুড়া শহরের আকাশতারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন রিজভী। বলেন, 1000-এর বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার, কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 1888টা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অস্থিরতা কমেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও খোলা রয়েছে অধিকাংশ কারখানা। 1863টি তৈরি পোশাক কারখানার মধ্যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 244টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া চলমান সংকটের কারণে 24টি কারখানা ও বিভিন্ন কারণে 165টি কারখানা সহ মোট 433টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ বলছে, ছুটির দিনেও শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় দ্বিতীয়বারের মতো বন্দুক হামলা হয়েছে। ফ্লোরিডায় ট্রাম্পের গলফ খেলার মাঠের কাছে AK-47 অটোমেটিক রাইফেল দিয়ে গুলির ঘটনায় 58 বছর বয়সী রয়ান ওয়েলসলে রুথ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। FBI বলছে, স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে ওয়েস্ট পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়। সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় নিজের মালিকানাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার সুযোগ পেয়েছিল কিনা তা নিশ্চিত নয়। হামলাকারীর কোনো সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা না থাকলেও স্বেচ্ছাসেবক হিসেবে তার ইউক্রেন ভ্রমণের তথ্য রয়েছে। যে বন্দুকটি উদ্ধার করা হয়েছে তা দিয়ে 800 মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গুলির শব্দ শুনেছেন, তবে তিনি নিরাপদে রয়েছেন এবং তাকে কেউ দমাতে পারবে না। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল।
অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনকে সমর্থন দিচ্ছেন সাবেক তারকা ফুটবলাররা। এই সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ মুক্ত করার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন তারা। অন্যদিকে কাজী সালাউদ্দিনের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। 2016 বাফুফে নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের প্যানেলের প্রধান সমন্বয়ক ছিলেন তরফদার রুহুল আমিন। 2020 সালে সালাউদ্দিনের বিপক্ষেই নির্বাচনের ঘোষণাও দেন, যদিও শেষ পর্যন্ত ছিলেন না ভোটের মাঠে। 26 অক্টোবর হতে চলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সালাউদ্দিন। এমন সিদ্ধান্তের একদিন পরই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন রুহুল আমিন। সম্প্রতি বাফুফে সহ ফেডারেশনগুলোতে দলীয়করণ মুক্ত করার দাবি ওঠে। ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ মুক্ত করতে প্রথম ধাপ হিসেবে রুহুল আমিনকে সমর্থন দেয়া হচ্ছে বলে জানান তারকা ফুটবলাররা। রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, এটা গত 20 বছর ধরে আমরা নিজেরাই বলে আসছি। যখন আমি খেলেছি তখন থেকে বলছি, আবার এখনও বলেছি খেলা ছাড়ার পরে, কিন্তু সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি। তো সেই শুরুটা আমরা চাই। উনি একজন বিজ্ঞ মানুষ এবং ফুটবল প্রেমী মানুষ এবং তার ভিশন খুব ক্লিয়ার। আমি তার সাথে কাজ করেছি চট্টগ্রাম আবাহনীতে। প্রথম যখন শেখ কামাল গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি কোচ ছিলাম, উনি জাস্ট আমার উপরের মানুষটা ছিল। তার থেকে যা বলেছে তা করেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। সো তার মানসিকতা খুব স্ট্রং এবং ভিশনারি। এদিকে সালাউদ্দিনের বিদায়কে স্বাগত জানিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। আমরা তো প্রাপ্তি অপ্রাপ্তি দেখেছি, ভালো মন্দ দেখেছি। সেই পদক্ষেপগুলো যদি নেওয়া হয়নি, নতুন কমিটি আর যদি আসে তাদেরকে আমি বলবো তাদেরকে দিক নির্দেশনা দিব যে একটা আমাদের সার্বিক বাংলাদেশ ফুটবলের অবকাঠামোকে ঠিক করা। পরিবর্তন আসুক, সবাই চাচ্ছে যেহেতু পরিবর্তন, বাট সেই পরিবর্তনটা যেন ফুটবলের হয়। বদলে যাওয়া বাংলাদেশে এগিয়ে যাবে ফুটবল, এমনটাই ভাবনা সবার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। নির্বাচনের পরে সংসদই সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন ও পরিবর্তনের বিষয়, বললেন মির্জা ফখরুল। ভারতে পালিয়ে যাবার সময় ময়মনসিংহ সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত গ্রেফতার। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে, নবীর শিক্ষা গ্রহণের বিকল্প নেই। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।